রাতের খাবার শেষ করে আয়েশা নিজের ঘরে গিয়েছে। পেছনে পেছনে ভাবিও এসেছে। এসেই টুকটাক আলাপ শুরু করে দিয়েছে ভাবি। কথার এক পর্যায়ে ভাবি বলছেন, আয়েশা, তোমার মনে আছে তুমি যেদিন প্রথম লাভ লেটার পেয়েছিলে সেটা এনে আমার হাতে দিয়েছিলে? মাথা নেড়ে হাসল সে। তুমি জোরে জোরে পড়ছিলে আর অনেক হেসেছিলে। ছেলেটাকেও গাধা বলে গালি দিয়েছিলে। ভাবি কথা বলছে ঠিকই, কিন্তু আয়েশা হঠাৎ অন্যমনস্ক হয়ে গেছে। অতীতের একটা ঘটনায় বর্তমানকে ভুলে গিয়ে সেখানেই ডুবে গেছে। ভাবি চিঠিটা পড়ছে। আয়েশা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। হঠাৎ কোথায় থেকে যেন সাজ্জাদ ভাই এসে মা তোরে ডাকে। ওকে দেখে আয়েশার মুখের হাসি মিলিয়ে গেল। মিনমিনিয়ে জিজ্ঞেস করলো, এখন যেতে বলেছে? সাজ্জাদ চিবিয়ে বলল, না, তোরে আজ ডেকেছে, কাল পরশু যেতে বলেছে। ওর তেড়া কথা শুনে আয়েশা যাবার জন্য উঠে দাঁড়ালে ভাবি হাসতে হাসতে সাজ্জাদকে বলল, দেখো না, আমাদের আয়েশাকে এক ছেলে লাভ লেটার দিয়েছে। সাজ্জাদ আয়েশার মুখের দিকে তাকিয়ে বলল, তাই নাকি? পর মুহূর্তে ছো মেরে ভাবির হাত থেকে চিঠিটা নিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, দেখি তো কেমন প্রেমপত্র লিখেছে বেটা। ওরা হেসে হেসে কথা বলেও এদিকে ভেতরে ভেতরে আয়েশার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আস্তার কপালে খারাপই আছে। চিঠিটা কেন নিয়েছিল সে? নিয়েছিল ভালো কথা, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে না দিয়ে ভাবির হাতে দিল কেন? এখন ভাবি আসল লোককেই পড়তে দিয়েছে। চিঠি পড়তে পড়তে আয়েশার দিকে কেমন করে তাকাচ্ছে সাজ্জাদ। আয়েশা দৃষ্টি নামিয়ে মনে মনে বলল, আজ কাঁচা খেয়ে ফেলবে আমাকে, আল্লাহ বাঁচিয়ে নিও। এই ছেলে গলা টিপে ধরবে আমার। ভয়ে ভয়ে বড় চাচির কাছে গিয়ে হাজির হলো সে। আমাকে ডেকেছিলে তুমি? কোথায় ছিলি তুই? কাল থেকে একবারও আসিসনি। দরকার ছিল কোনো? না, আচার বানিয়ে তোর জন্য আলাদা করে রেখে দিয়েছি, দিয়ে আসবো, ওই সময়টা পাচ্ছি না। সাজ্জাদকে বললে, সে বলে, এলেই দিও। আচারের কথা শুনে মনটা খুশি হয়ে গেল আয়েশার। কোথায় রেখেছ? ঘরে, টেবিলের ওপর তোর বয়ম রাখা, নিয়ে নে যা। ছুটে গেল আয়েশা। বয়ম থেকে আচার বের করে খেতে যাবে এমন সময় সাজ্জাদের গলা ভেসে এলো, ওই আশু, দেখে যা। ঢোক গিলল সে। যাবে কি যাবে না ভাবছে। এখন ওর ঘরে না গিয়ে এক দৌড়ে বাড়ি পালিয়ে গেলেই ভালো হবে। তোকে ডাকছে, তাড়াতাড়ি যা, নইলে আবার চিল্লাচিল্লি শুরু করে দিবে। দেখ গিয়ে আজ কোন কাজ দেয়। ভয়ে ভয়ে ওর ঘরের দিকে পা বাড়ালো আয়েশা। দরজার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। ওর উপস্থিতি টের পেয়ে এদিক না তাকিয়ে ধমকে উঠে সাজ্জাদ বলল, দরজার সামনে দাঁড়িয়ে আমার রূপ দেখছিস? ভেতরে আয়। এক ধমকে বুক ধুপ করে উঠল তার। আজ সত্যি সত্যি কপালে দুঃখ আছে বোঝা যাচ্ছে। ভয়ে ভয়ে পা টিপে ঘরে ঢুকলো আয়েশা। ইচ্ছে তো করছে এক দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সাহসে কোলাচ্ছে না। মাথা নিচু করে পা দিয়ে মাটিতে কিছু করছে। হাতে এখনো আচার লেগে আছে ওর। সাজ্জাদের হাতে এখনো সেই চিঠি। আয়েশার দিকে না ফিরে সে বলল, এটা পড়েছিস তুই? ওর দিকে ফিরে ভ্রু উঁচিয়ে টিকটিকির স্বরে বলল, পড়িসনি কেন? কষ্ট করে বাড়িতে বয়ে এনে এখনো পড়িসনি? চুপ করে আছে আয়েশা। ওকে চুপ করে থাকতে দেখে সাজ্জাদের রাগ আস্তে আস্তে বাড়ছে। দাঁত চেপে বলল, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছিস নাকি? কেঁপে উঠে আয়েশা তাড়াহুড়ো করে বলল, আমি ওটা হাতে নিতে চাইনি, ওই ছেলে জোর করে আমার হাতে দিয়েছে। কি? আয়েশা মনে মনে ভাবল, আবার কি বললাম আমি? ছেলেটা জোর করে তোর হাতে দিয়েছে? তার মানে ছেলেটা তোকে ছুঁয়েছে? চট করে সাজ্জাদের চোখের দিকে দেখে সাথে সাথে চোখ নামিয়ে নিল সে। ওর চোখ দিয়ে আগুন ঝরছে এখন। সত্য বললে মেরেই ফেলবে আজ, মিথ্যা বললেও মারবে। কথা বল আশু। না, হুঙ্কার দিয়ে উঠল সাজ্জাদ। মিথ্যা বলছিস আমার সাথে? কাঁদো কাঁদো হয়ে আয়েশা এবার সত্যি বলল, হাত ধরেছে, চিঠি নিতে চায়নি বলে রাস্তা আটকিয়েছিল, জোর করে আমার হাতে চিঠিটা গুজিয়ে দিয়েছে, বলেছে কাল এটার উত্তর দিতে। আমি কিছু করিনি। দুই হাত শক্ত করে মুঠো করে স্পষ্ট স্বরে বলল, কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। কয়দিন ধরে ছেলেটা আমার পেছনে পেছনে আসছে, আমি ওর সাথে কোনো কথা বলি না। বিশ্বাস না করলে তুমি ঋতুকে জিজ্ঞেস করো। এতদিন আমাকে কিছু জানাসনি কেন? এই কথার উত্তরে কিছু বলতে পারল না সে। তুইও কম না, ছেলেটার এসব আচরণ ভালো লাগছে বলেই আমার কাছে কিছু বলিসনি। একই লাইনের লোক তোমরা। এখন আমি নিজে থেকে জিজ্ঞেস করাই এসব বলছো। শেষে দেখা যাবে তুইও এতদিন ভালোই মজা নিছিস। অনেকক্ষণ দুজনেই চুপ থাকলো। রাগ কমলে সাজ্জাদ আগে বলল, ছেলেটা কে? আমি চিনি না। এই পাড়ার? জানি না। নাম জানিস? না। কিছুই জানিস না, তবুও প্রেমপত্র নিয়ে এলি? দেখতে কেমন? আমার থেকেও সুন্দর? আয়েশা ওর চোখের দিকে চেয়ে কিছু বোঝার চেষ্টা করছে। নির্বিকার মুখে সাজ্জাদ বলল, আমার থেকেও লম্বা? আমার থেকেও বডি ভালো? আয়েশা জানে এখন কিছু বললে আবারও ধমক শুনতে হবে। সাজ্জাদ ভাই যে এসব রাগ করেই বলছে তা বুঝতে আর বাকি রইল না। বুঝেছি। চিনির রসে ডুবিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে,
আমার মতো খাটাসের মতো করে কথা বলে না, তাই এত মনে ধরেছে? আয়েশাকে একেবারে চুপ মেরে দেখে চিল্লিয়ে উঠল সে। কথা না বললে মুখ সেলাই করে দেব তোর। বিয়াদব, কথা বলছিস না কেন? ভাবির সাথে তো তখন 32টা দাঁত বের করে হাসছিলি, এখন বোবা রোগে ধরেছে? কথা বল, কি বলবো? এতক্ষণ যা যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। তোমার সাথে ওই ছেলের তুলনা করতে পারবো না আমি। কোথায় ওই ছেলে আর কোথায় তুমি? চোরের মতো দেখা যায় ওকে। তার উপর আমার সামনে ওভার ভাব করতে আসে। চিকামার্কা বডি নিয়ে তোমার সাথে দাঁড়াতে পারবে ওই ছেলে? ওই ছেলে চিনির রসে ডুবিয়ে কথা বলুক আর গুড়ের রসে ডুবিয়ে কথা বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর দিকে তাকিয়েও দেখব না আমি। মৃদু হাসি ফুটে ওঠে সাজ্জাদের ঠোঁটে। কথা ঘুরিয়ে বলল, ওই ছেলের এক হাত পা ভেঙে দিলে তোর কিছু আসবে যাবে না, নাকি আসবে যাবে? আচ্ছা যা তাহলে। আলনা থেকে আমার শার্টটা নিয়ে যা, ভালো করে ধুয়ে দিবি। পরের দিনই ওই ছেলেটাকে দেখেছিল আয়েশা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ছেলেটা। ডান চোখটা ফুলে আছে, ঠোঁটের কোণে কাটা, গালে হালকা কালচে দাগ। ছেলেটা ওকে পাশ কাটিয়ে চলে গেলেও আয়েশা পেছন ঘুরে দেখছিল তাকে। ওকে নিজের দিকে তাকাতে দেখে ছেলেটা ভয় পেয়ে নাকি অন্য কারণে দ্রুত পা চালিয়ে চলে গেল। ভাবির ধাক্কায় আয়েশার ভাবনার ঘোর কাটল। আয় আশু, কোথায় হারিয়ে গেলে তুমি? এখন থেকে ডাকছি, কথা বলছো না যে? আশু। হ্যাঁ ভাবি। কি ভাবি, বলো। সন্দেহের চোখে ভাবি তাকে দেখছে। ঠিক আছো তো তুমি? ঠিক আছি আমি। তাহলে কথা বলছো না কেন? এত ডাকছি, উত্তর দিচ্ছ না, কিছু বলছো না। বলো, কিছু বলছিলে? তুমি তো দুপুরে বড় চাচার বাড়ি গিয়েছিলে। আমতা আমতা করছে ভাবি। আয়েশা বুঝতে পেরে বলল, কিছু বলবে? সাজ্জাদের সাথে তোমার দেখা হয়েছে? এই নামটা শুনে আয়েশার বুকের ভেতরে ধড়পড়ানি শুরু হয়ে গেল। সাজ্জাদ ভাই বাড়িতে? সে দেখেনি কেন? কোথায় ছিল দুপুরে? ওকে দেখে আড়ালে ছিল নাকি? নিচু গলায় আয়েশা বলল, সাজ্জাদ ভাই বাড়িতে এসেছে? রাতেই তো এসেছে। এবার 1 বছরের উপর বাড়ি ছাড়া ছিল। কত বলেও আনাতে পারেনি, ফোনেও ধরতো না। 7-8 দিন পর পর কাকির সাথে শুধু কথা বলেছে, কাকার সাথে এখনো হয়তো কথা বলে না। ও, আয়েশা এমনভাবে ওহ বলল, তাতে ভাবি আর কিছুই বলল না। আচ্ছা তুমি ঘুমাও, আমি যাই। ভাবি চলে গেল। আয়েশা থম মেরে বসে রইল। 1 বছর পর বাড়িতে আসেনি। বড় চাচার এত অসুখ, তবুও কথা বলে না। কেন এইভাবে সবাইকে শাস্তি দিচ্ছে সে? সাজ্জাদ ভাইয়ের সাথে তার শেষ দেখা হয়েছিল আনিসার মৃত্যুর দিন। সাজ্জাদ ভাই গিয়েছিল। আয়েশাকে কাঁদতে দেখে মুখ নিচু করে দূরে দাঁড়িয়েছিল, ওর কাছেও যায়নি, একটা কথাও বলেনি, সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করেনি। জানাজা পড়ে কাউকে কিছু না বলে চলে এসেছিল। সেদিনের পর থেকে আর দেখা হয়নি তাদের। সকালে আয়েশা চলে আসবে। আসার আগে আবার একবার বড় চাচার সাথে দেখা করতে গেল। চলে যাচ্ছিস মা? চাচা। থাকবি না কটা দিন? আমার শাশুড়ি মার শরীরটা তেমন ভালো না। মিমের বিয়ে ঠিক হয়েছে, এখন থাকতে পারবো না। আমি আবার আসব, মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। চাচা কিছু বললেন না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। ওনার ভুলের জন্যই এই মেয়ে আজ অন্যের বাড়ির বউ। নইলে তো আয়েশা তার নিজের ছেলের বউই হতো। ছেলেটাও সুখী হতো, আর আয়েশাও। ওনার জন্যই তো সবকিছু উলটপালট হয়ে গেছে। ছেলে বাবার সাথে কথা বলে না, বাড়িতে আসে না, বিয়ে তো করবেই না। সব দোষ ওনার। বেরিয়ে আসার সময় সাজ্জাদের সামনাসামনি হয়ে গেল আয়েশা। সাজ্জাদ নিজের ঘর থেকেই বের হচ্ছিল। এমন সময় আয়েশা সামনে পড়ে গেলে 2 সেকেন্ডের জন্য ওর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। আয়েশা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কতটা পাল্টে গেছে সাজ্জাদ ভাই। আগের থেকেও একটু কালো হয়ে গেছে যেন। লম্বা হয়েছে নাকি? পেটা শরীর। আর্মিতে আছে বলে কথা, শরীর স্বাস্থ্য ভালো থাকবেই। সাজ্জাদ আয়েশাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আয়েশা পেছন থেকে ডেকে উঠল, সাজ্জাদ ভাই। 2টা বছর পর আয়েশার গলা শুনে বুকের ভেতর কিছু একটা হতে লাগলো তার। আয়েশার দিকে ফিরে দাঁড়ালো সে। দীর্ঘশ্বাস চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করে আয়েশা বলল, কেমন আছো? ভালো, তুই? হাসলো আয়েশা, আলহামদুলিল্লাহ। আমার দিনও ভালোই কাটছে। দুজনেই চুপ করে রইল, বলার মতো যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কেউ। আয়েশা খেয়াল করছে সাজ্জাদ ভাই তার দিকে একবারও তাকাচ্ছে না। একটা মানুষ 2টো বছরের মধ্যে এতটা পাল্টে গেল কিভাবে? এখনো মনের ভেতর এতটা রাগ বাঁচিয়ে রেখেছে। অনেকদিন পর বাড়িতে এলে? বড় চাচার সাথে কথা বলো না কেন তুমি? তুই কবে এসেছিস? প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করলো সে। কথা এড়িয়ে যাবে না, কেন কষ্ট দিচ্ছ সবাইকে? এবার আয়েশার চোখের দিকে তাকিয়ে সাজ্জাদ বলল, কার কষ্ট কে দেখে? শুধু চাচা চাচির কষ্ট দেখলে হবে? অন্য কারো দিকটাও ভাবতে হবে। তুমি নিজেকে কষ্ট দিতে গিয়ে সবকিছু থেকে দূরে সরে গেছো। এতে কি তুমি একাই কষ্ট পাচ্ছ? তোমার সাথে তোমার আপন মানুষগুলো তো একই কষ্ট ভোগ করছে।
বড়দের মতো করে কথা বলছিস তুই। আজ মনে হচ্ছে তুই সত্যিই বড় হয়ে গেছিস, গুরুজনদের মতো কথা বলা শিখে গেছিস। তুমি আজও বাচ্চাদের মতো জেদ ধরে বসে আছো। জেদ তো তুই আর তোর চাচা চাচি ধরেছিস। তোরা নিজেদের মতো চলতে পারবি, তাহলে আমি পারবো না কেন? চোখ বন্ধ করে নিচের ঠোঁটে কামড়ে ধরে 2 মিনিট সময় নিল সে। তারপর বলল, কোথায় যাচ্ছিলি যা, আমাকে গুরুজনদের মতো জ্ঞান দিতে আসিস না। তোর সংসার তুই নিয়ে থাক, আমাকে আমার নিজের মতো করে থাকতে দে। তোরা তোদের জেদ ছাড়বি না, কিন্তু আমাকে জ্ঞান ঠিকই দিবি। অনেক বড় হয়ে গেছিস তুই, আমার মুখে মুখে কথা বলতে পারিস এখন। রাগ দেখিয়ে সাজ্জাদ চলে গেল। আয়েশা হাসলো, তুমি এখনো এতটুকু পাল্টাওনি, ঠিক আগের মতোই আছো। কথায় কথায় রেগে যাওয়ার অভ্যাস জীবনেও যাবে না তোমার। যাক, তবু নিজের ভেতরে চেপে রাখা রাগ একটু তো ঝরেছে। কথা তো বলেছ আমার সাথে। মিমের বিয়ের আর 2 সপ্তাহ বাকি আছে। জামিলা এদিকে আস্তে আস্তে বিয়ের আয়োজন শুরু করে দিয়েছেন। মেয়েকে শ্বশুরবাড়িতে কি কি দিয়ে দিবেন, মেয়ের জামাইকে কি দিবেন, সেসব প্রস্তুতি নিচ্ছেন। ওরা পরিষ্কার করে কিছু চায়নি, তাই বলে জামিলা নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে খালি হাতে পাঠাবেন না। মেয়ে যাতে ওখানে গিয়ে মাথা তুলে থাকতে পারে তার ব্যবস্থা করে দিবেন। ওনার কিছু গহনা আছে, সেগুলো বিক্রি করে মিমের বিয়ের অনুষ্ঠান করবেন। আয়েশা মিমের মনের অবস্থা আন্দাজ করতে পারলেও তার কিছুই করার নেই। ওদিকে মা বিয়ের সব আয়োজন করতে শুরু করে দিয়েছেন। ছেলের বাড়ির দিক থেকেও সবকিছু ঠিক। এখন এই সময় সে কিভাবে বিয়ে ভাঙার কথা বলবে? মিম নিয়ম করে কলেজে যাচ্ছে, বাড়ি ফিরছে, তার সবকিছুই স্বাভাবিক। কিন্তু মেয়েটা আগের মতো প্রাণবন্ত নেই, কেমন যেন গুম হয়ে গেছে। আগের মতো চটপটে নেই, অত হাসে না, প্রয়োজনের বেশি কথা বলে না, মার সাথেও গায়ে পড়ে ঝগড়া করতে যায় না। কেউ কিছু বললে চুপচাপ তা শুনে চলে যায়। আয়েশা বুঝতে পারে মিমের মনের উপর দিয়ে কোন ঝড় যাচ্ছে। একসময় সেও এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। মিম সাহসী, তাই মনের কথা বলে দিতে পেরেছে। সে মিমের মতো অত সাহসী ছিল না, তাই মনের কথা মনে চেপে বাবা ভাইদের কথাই রাজি হয়ে গিয়েছিল। ফারুক তার বন্ধু ইমনকে নিয়ে এসেছে আজ। ইমন হাসি খুশি ছেলে, সবাইকে নিজের কথায় নিয়ে আসতে পারে। জামিলা কারোর সাথে ভালো করে কথাও বলে না, অথচ ইমনের সাথে দীর্ঘ সময় পর্যন্ত বসে গল্প করেন। ওর কথায় হেসে খুন হন। ছেলেটা মনে ধরার মতোই, তাই তো মিম তাকেই পছন্দ করেছে। আজও জামিলার সাথে কথা বলছে ইমন। ফারুক রান্নাঘরে এসে বলল, কি ভাবি, আমার বন্ধু বেচারা এতদিন পরে এসেছে, তুমি ওকে খালি মুখে মায়ের কাছে বসিয়ে রেখেছ? পেটুকটাকে কিছু খেতে দিবে তো? বন্ধুর জন্য ভালো দরদ দেখা যাচ্ছে। আয়েশা খাবার ট্রে হাতে নিয়ে বলল, তোমার বন্ধুর জন্যই রান্না করছিলাম, জানি সে খেতে পছন্দ করে। আয়েশা ওদের সামনে এক এক করে সব খাবার নামিয়ে রাখলো। ইমন বলে উঠল, এইসব কি ভাবি, আমি আপনাদের বাসায় মেহমান নাকি? আমার জন্য এত কিছু করতে গেলেন কেন? বুঝলাম তুমি মেহমান না, ঘরের ছেলে, তবুও তো 2-3 মাস পর পর দেখা দাও। বাপের চাপ ভাবি, আমার কাজের চাপ কম হলেও বাপের চাপ বেশি। আব্বা ওনার সাথে আমাকে ব্যবসায় ঢোকাতে চান। ভালোই তো, কচু ভালো। আমার জীবন যে ভাজা পোড়া হয়ে গেছে সেদিকটা কে দেখে? কাজ করার একমাত্র উদ্দেশ্য কি টাকা কামানো? মনের শান্তি বলেও একটা কথা আছে। আয়েশা এটা সেটা এগিয়ে দিচ্ছে। ইমন খাচ্ছে, মাঝে মাঝে সে দরজার দিকে তাকাচ্ছে। এই ব্যাপারটা আয়েশার চোখ এড়ালো না। কাকে খুঁজছে ইমন? মিমকে। আজ ইমন আসার পর মিম একবারও সামনে আসেনি। মিমকেই খুঁজছে সে, কিন্তু কেন? তাহলে কি ইমনও? খাওয়া শেষ হয়ে গেলে আয়েশা ইচ্ছে করে কথাটা তুলল, আমাদের মিমের বিয়ে তো সামনের সপ্তাহে, তোমরা আসছো তো ইমন? মা, ইমনের বাবা মাকে দাওয়াত করেছেন তো? জামিলা জিভ কেটে বললেন, এই রে, আমি তোর বাপ মারে বিয়ের কার্ড পাঠাইতেই ভুলে গেছি। ফারুক, বাবা তুই কাল সকালে ওর বাপ মার কাছে যাবি। আচ্ছা মা। জামিলা কথা বললেও আয়েশা ওর সম্পূর্ণ মনোযোগ ইমনের ওপর রাখলো। মিমের বিয়ের কথা শুনেই ওর মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। মুহূর্তেই হাসি খুশি ভাব সরে গিয়ে ওর চেহারায় একরাশ কালো মেঘ ঢেকে গেছে। আয়েশা আবারও বলল, সামনের শুক্রবারে বিয়ে, তুমি তো বাড়িরই ছেলে, তোমাকে কিন্তু বিয়ের 2 দিন আগে চলে আসতে হবে। ফ্যাঁসফ্যাঁসে গলায় ইমন বলল, আসবো ভাবি। ওর কথাটা কান্নার মতো শোনা গেল। এইটুকুতে যা বোঝার ছিল বুঝে গেছে আয়েশা। ইমনও মিমকে ভালোবাসে, সাহসের অভাবে হোক আর যে কারণেই হোক, এখনো বলতে পারেনি সে। অথচ ওদিকে মিমেও মনে মনে একই আগুনে জ্বলে পড়ছে। রাতে ইমন চলে গেলে আয়েশা নিজের ঘরে এলো। আজ সারাটা দিন বেশ খাটুনি গেছে, শরীরটা এখন ভেঙে পড়তে চাইছে। বিছানায় শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বে সে। এরপর মিম ঘরে এসে দরজা লাগিয়ে দিয়ে ভাবির পাশে বসলো। মিনমিনিয়ে গলায় জিজ্ঞেস করলো, ইমন ভাই চলে গেছে ভাবি? মিম কি বলবে ভাবছে। তেমন কিছু হলে ভাবি তো বলতো। ইমন ভাই হয়তো তার অনুপস্থিতি বুঝতেই পারেনি, তার কথা মনেও পড়েনি। পরেও আস্তে করে মিম জানতে চাইল, ইমন ভাই আমার কথা জানতে চায়নি? কি জানতে চাইবে?
পাল্টা প্রশ্ন করলো আয়েশা। আমি ওই ঘরে গেলাম না, আমাকে দেখতে পাইনি, আমি বাড়ি আছি কিনা এইসব না, বরং সে তোমার বিয়ের কথা নিয়ে আলাপ করেছে, বলেছে বিয়ের 2 দিন আগে চলে আসবে, বাড়ির ছেলে বলে কথা। দীর্ঘশ্বাস ফেলে মিম বলল, ও। আয়েশা এখনই ওকে কিছু জানাতে চায় না, আগে সে নিজেই ইমনের সাথে সরাসরি কথা বলেনি, তারপর মিমকে আসল কথা জানাবে। আনমনে মিম বলল, আমি জানতাম ভাবি, যা আছে তা শুধু আমার দিক থেকেই, ইমন ভাই আমাকে কখনো সে নজরে দেখেনি। আমি যে কেন এতটা নির্লজ্জ হতে গেলাম, কেন ওকে ভালো লাগলো আমার, কেন ওকে ভালোবেসে ফেললাম। ঘুমাও মিম, শুয়ে পড়ো। ভালোবাসা বলে কয়ে বা কারো অনুমতি নিয়ে হয় না, আপনা আপনিই হয়ে যায়, আর হওয়ার পরেই মানুষ বুঝতে পারে, তার আগে না। ততক্ষণে আর কিছু করার সুযোগও থাকে না। তোমার মনের ওপর অন্য কারো কেন, তোমার জোরও চলবে না। মন যাকে ভালোবাসার ছিল তাকে বেছে নিয়েছে। ভাঙা গলায় মিম বলল, তুমি ওকে আমার বিয়েতে আসতে না করবে? ওর সামনে আমি কবুল বলতে পারবো না, ওর সামনে অন্য কারো বউ হওয়ার আগে আমি মরেই যাব ভাবি। না করবে তুমি ওকে? ও যেন না আসে। ওপাশে ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মিম। আয়েশাও চুপ করে রইল। এই দিনগুলো তার জীবনে অনেক আগেই এসেছিল। এইসব দিনের মুখোমুখি হয়েছে সে। সাজ্জাদ ভাইয়ের সামনেই কবুল বলেছিল, আনিসের হাত ধরে বাবার বাড়ি থেকে চলে এসেছিল। তার সামনে পুরোটা সময় সাজ্জাদ ভাই ছিল। তাই মিমের কষ্ট আর কেউ না বুঝলেও সে বুঝবে। একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা সহজ কথা নয়, সবাই পারে না। আয়েশা ঠিকই পেরেছিল। আয়েশাও শুয়ে পড়ল। চোখ বন্ধ করার সাথে সাথে আজ সকালে সাজ্জাদের সাথে দেখা হওয়ার ঘটনা মনে পড়ে গেল। সে ঠিকই মন ভরে সাজ্জাদ ভাইকে দেখেছিল, কিন্তু সাজ্জাদ তাকে একটা বারও দেখেনি। কেন দেখেনি? ঘৃণায়, কষ্টে, নাকি অভিমানে? আয়েশা সুন্দর করে সেজেগুজে ঘর থেকে বেরিয়ে এলো। মাকে ডেকে বলল সে, মা আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? কপাল কুঁচকে তাকালো সে। ঋতুদের বাড়ি। সকালেই না বললাম, এখনই ভুলে গেলে? আচ্ছা যা, যাবার আগে তোর বাবাকে ডেকে দিয়ে যা তো। বাবা কই? সাজ্জাদের বাড়িতে। কখন গেছে? গিয়ে বলতো, মা ডাকছে। মনে মনে আয়েশা বলল, এই রে, এখন ওখানে গেলেই আটকে যাব। নিজের দিকে দেখল সে। সাজ্জাদ ভাই দেখলেই জিজ্ঞেস করবে কোথায় যাই, তারপর তাকে না বলে যাওয়ার জন্য রাগারাগি করবে। শাস্তি টাস্তি দিয়ে বসলে তখন আর আমার যাওয়াই হবে না। কি করি এখন? মা চেঁচাচ্ছিলেন, দাঁড়িয়ে আছিস কেন এখানে? কি বলেছি? বাবাকে ডেকে দিয়ে যা, বাবাকে ডেকে দিয়ে পরে যা। যাচ্ছি। বড় চাচার বাড়িতে আসার আগে যা ভয় পাচ্ছিল, এখানে এসে তাই হলো। গেটের কাছে সাজ্জাদের সামনে পড়ে গেল সে। আয়েশার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে নিয়ে সাজ্জাদ বলল, এত সেজেগুজে আমাকে দেখতে এসেছিস? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। আজই শাড়ি পরতে হলো। সেজেছেও অনেক। বাঁকা চোখে তাকিয়ে সাজ্জাদ ভাই আবারও বলল, কিরে কথা বলছিস না কেন? মিনমিন করে আয়েশা বলল, না। তাহলে কই যাস তুই? কঠোর হয়ে গেল সাজ্জাদের মুখ। ভয়ে ভয়ে আয়েশা বলল, ঋতুদের বাড়ি। কেন? আজ ওর জন্মদিন? আহ ভালোই, যা তাহলে। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছিস কেন? যা যা। সাজ্জাদের গলায় রাগ ঝরে ঝরে পড়ছে। সে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আয়েশাও তার পেছনে পেছনে ঘরে চলে এলো। সাজ্জাদ ওকে দেখে বলল, যেখানে যাচ্ছিস সেখানে না গিয়ে আমার পেছনে আসছিস কেন? তুমি না করলে যাব না। আমি না করলে যাবি না কেন? আর আমি তোকে না করার কে? তোর যেখানে ইচ্ছে যা তুই, আমি বারণ করব কেন? চুপ করে রইল আয়েশা। সাজ্জাদের রাগ বুঝতে পেরেছে সে। সত্যি যাবার আগে একবার বলা দরকার ছিল। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস যে? যা এখান থেকে। যাব না। কেন যাবি না? শাড়ি পরেছিস, কত সুন্দর করে সেজেছিস, কত ছেলেরা আসবে, ওদেরকে দেখাবি না? যা দেখি আয়। শাড়ি পরলে তোকে কত সুন্দর লাগে, আঁচলের ফাঁক দিয়ে সাদা পেট দেখা যায়। শেষের কথাটা দাঁত পিষে বলেছে সে। সাথে সাথে আয়েশা চমকে উঠে ব্যস্ত হাতে আঁচল ঠিক করলো। সাজ্জাদ নিজে নিজেই বলছে, কত বড় হয়ে গেছে, যাবার আগে আমাকে একবার বলেনি পর্যন্ত। কার অনুমতি নিয়ে তৈরি হয়েছিস তুই? কাকে বলে আজ শাড়ি পরেছিস? গিয়ে দেখ তুই, পা ভেঙে দেব তোর। চাচা চাচিও কিছু বলবে না। মেয়ে যেখানে যেতে চায় যেতে দেয়। আমার কাছে এসব চলবে না। আমি যা বলবো তোকে তাই করতে হবে। কত বড় সাহস! আয়েশা ওর কথা শুনে মনে মনে হাসছে। ভাবছে, বিয়ের আগে এত কড়াকড়ি হলে বিয়ের পর কি করবে? কখনো তো ওকে বাড়ি থেকে বের হতেই দিবে না। সবার চোখ থেকে আড়াল করে রাখবে, আর কথা না শুনলে মারবেও। যা রাগ, বাপরে! মাঝরাতে মিমের কান্নার শব্দে আয়েশার ঘুম ভেঙে গেল। উঠে বসে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সে এতক্ষণ স্বপ্ন দেখছিল।
মিমকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে গায়ে হাত দিয়ে হালকা গলায় ডাকল সে, মিম, আয় মিম। মেয়েটা ঘুমের মধ্যেই কাঁদছে, হয়তো তার মতোই স্বপ্ন দেখছে। তার স্বপ্নটা সুখ স্বপ্ন ছিল, আর মিমের স্বপ্নটা দুঃস্বপ্ন। আর হয়তো ঘুমের মধ্যেই এভাবে কাঁদছে। আয়শা ওর গায়ে স্নেহের হাত বুলিয়ে দিল। সেই বিয়ের দিন থেকে ভাবি বলতে বলতে জান দেয় মেয়েটা। তার মতোই এই মেয়ের কপাল, পছন্দ করে একজনকে আর বিয়ে করতে হচ্ছে আরেকজনকে। আয়শা তার মতো মিমের জীবনে হতে দিবে না। এখনো অনেক দেরি হয়নি। ইমনের সাথে কথা বলবে সে, একটা কিছু করবেই। মা যতই রাগ করুক, মিমকে সারা জীবনের জন্য কষ্ট পেতে দিবে না সে। আনিস বেঁচে থাকলে এমনটাই করত। ইমন আয়েশার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার সাথে ভাবির দেখা করাটা সহজভাবে নিতে পারছে না সে। কাল রাতেই তো ভাবিদের বাড়ি থেকে এসেছে, কিছু বলার থাকলে তো রাতেই বলতে পারত। আজ এভাবে দেখা করার মানে কি? ভাবি কি কিছু বুঝতে পেরেছে? টেনশন হচ্ছে ভীষণ। মিমের বিয়ের কথাটা শুনে মাথাটাও এলোমেলো হয়ে গেছে। কি করবে ভেবেই পাচ্ছে না। আয়েশাকে দেখা গেল। ইমন তাকে দেখে এগিয়ে গেল। কালো বোরখা নিকাব করা থাকলেও চিনতে ভুল হলো না। আসুন ভাবি, কফি শপে গিয়ে বসি, এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। চলো। বসেই আয়েশা বলল, আমি যে কথাগুলো বলতে এসেছি তা বলে তাড়াতাড়ি চলে যাব। বাড়িতে কাউকে বলে আসিনি, মা চিন্তা করবেন। কফি অর্ডার? না না, কিছু খাবো না আমি। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কপাল ঘামতে লাগলো ইমনের। তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, জি ভাবি বলুন। আয়েশা ইমনের চোখে চোখ রেখে কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করল, তুমি মিমকে পছন্দ করো? ভাবির মুখে এমন কথা শুনে থতমত খেয়ে গেল সে। চট করে কিছু বলতে পারল না। আয়েশা আবারও বলল, আমার কাছে সত্য বলতে কোনো ভয় নেই তো, লজ্জাও নেই। আমাকে ভাবি বলো তুমি। ফারুক যেমন ওর সব কথা আমার সাথে শেয়ার করে, তুমিও করতে পারো। বলো ইমন, তুমি মিমকে বিয়ে করতে চাও? কিন্তু ভাবি, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। আহা, যা জানতে চেয়েছি তা বলো না তুমি। মাথা নিচু করে মিনমিন গলায় ইমন বলল, হ্যাঁ ভাবি। হাঁপ ছেড়ে বাঁচল আয়েশা। তাহলে এতদিন বলনি কেন? ইমন অসহায়ভাবে ওর দিকে তাকালো। নিচের ঠোঁটে কামড় ধরে 2 সেকেন্ড সময় নিল। দম নিয়ে বলল, কিভাবে বলতাম ভাবি? মিম আমার বন্ধুর বোন, ওকে নিয়ে এসব ভাবাও তো আমার অন্যায়। তবুও আমার মন ভেবেছে, আমি সাহস করে ফারুককে বলতামও। কিন্তু মিমের মনে কি আছে তাই তো জানি না। আমি ওকে পছন্দ করি বলেই সেও কি আমাকে পছন্দ করবে? এমন তো হওয়ার না। তাছাড়া মিম যদি আমাকে পছন্দ করত তাহলে বিয়েতে রাজি হতো না। যেহেতু বিয়ে করতে রাজি হয়েছে, এতেই বোঝা যায় ওর মনে আমার প্রতি কোনো ফিলিংস নেই। এই ছেলে এত বেশি বুঝে বসে আছে ভেবে আয়েশার হাসি পেল। এর কান টানতে ইচ্ছে করছে। নিজে নিজেই এত কিছু ভেবে নিল। আরে পাগল, তোমরা ছেলেরা কেন এত বেশি বোঝো? সবসময় 2 লাইন বেশি বুঝতে হবে না? এত কিছু না ভেবে তুমি মিমকে মনের কথা বলে দিতে পারতে। ওকে না বলতে পারলে আমাকে জানাতে, তাহলে তো এত কিছু হতো না। ইমন ভাবির কথা শুনে কিছু কিছু বুঝতে পারছে। খুশি হয়ে উঠল সে। চোখ মুখ খুশিতে ঝলমল করছে। সামনের দিকে ঝুঁকে এসে ইমন বলল, ভাবি, মিমও কি আমাকে পছন্দ করে? বলুন ভাবি, মিম আপনাকে কিছু বলেছে? বলুন না ভাবি প্লিজ। হাসলো আয়েশা। সাথে সাথে মায়ের কথা মনে করে ভয়ও লাগছে। পছন্দ করলেও কি, 2 সপ্তাহ পর ওর বিয়ে। তোমরা কেউই তো আগে কিছু বলনি, দুজনই মনে মনে রেখেছ। এখন কিভাবে কি হবে? ভাবি প্লিজ, ভাবি আপনি এরকম বলবেন না। আপনি বললে আমি খালাম্মার সাথে কথা বলবো, ওর বিয়ে ভেঙে দিব। আপনি যা বলবেন আমি তাই করব। ফারুক, তাকেও বলবো। ব্যস্ত হয়েও না, আমাকে ভাবতে দাও। মা তোমাকে পছন্দ করে, কিন্তু তাই বলে মেয়ের বিয়ে ভেঙে দিয়ে তোমার সাথে ওর বিয়ে দিবে, এটা ভাবা বোকামি। মা জবানে পাক্কা মানুষ, যাকে একবার কথা দিয়েছে মরে গেলেও সে কথা রাখবেন। তুমি কি, তোমার বাবা মা এলেও এখন মিমের বিয়ে ভাঙতে পারবে না। কাঁদো কাঁদো মুখ হয়ে গেল ইমনের। চোখ ছলছল করছে। ধরা গলায় বলল, তাহলে মিম আমাকে পছন্দ করে জেনেও আমি ওকে হারিয়ে ফেলবো? আমার চোখের সামনে ওকে অন্য কারো হতে দিব? ভাবি, আপনি কি কিছুই করবেন না? করব বলেই তো আজ এখানে এসেছি ভাই। তোমরা কেন যে একটু আগে ভাগে সাহস দেখালে না? মা বিনা আপত্তিতে তোমার সাথে মিমের বিয়ে দিতে রাজি হয়ে যেত, যদি তুমি ওর বিয়ে ঠিক হওয়ার আগে বলতে। উনি তোমাকে কতটা পছন্দ করেন জানোই তো। আমি কিছু জানি না ভাবি, আমাদের জন্য আপনাকে কিছু একটা করতেই হবে। আমি কি মিমের সাথে একবার কথা বলতে পারবো প্লিজ ভাবি? আচ্ছা বলবে, আগে আমাকে ভাবতে দাও। এখন মাকে রাজি করানো এক কথায় অসম্ভব কাজ। আয়েশা ভাবছে, সে তো ইমনকে কথা দিয়ে এসেছে, এখন কিভাবে কি করবে? একটা মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর 2 সপ্তাহ আগে বিয়ে ভেঙে দিলে সমাজেই বা সেই মেয়ের পরিবারের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? লোকে তো মেয়েটার নামেও যাতা কথা তুলবে, শান্তিতে বাঁচতেও দিবে না। উঠতে যাচ্ছিল আয়েশা,
তাকে উঠে দাঁড়াতে দেখে ইমনও দাঁড়িয়েছিল। হঠাৎ সামনের টেবিলে চোখ যেতে আয়েশা ইমনের হাত ধরে বসে পড়ল, তাকেও টেনে বসালো। আয়েশার এমন কাজে অবাক হলো ইমন। ভাবি, কি হয়েছে? চুপ, আস্তে, কথা বলো না। আয়েশা বিস্ফোরিত দৃষ্টি অনুসরণ করে ইমনও ঘাড় ফিরিয়ে পেছনে দেখার চেষ্টা করলো। ফিসফিস করে বলল, ওদিকে কে ভাবি? তাকে দেখছেন? ওই ছেলেটার সাথে তো মিমের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ? ভালো করে ছেলেটাকে দেখল ইমন। অন্য একটা মেয়ের সাথে বসে আছে, হাসতে হাসতে কথা বলছে। ইমন উঠতেই যাচ্ছিল, আয়েশা ওর হাত চেপে ধরল। কোথায় যাচ্ছ? ওই ছেলেটা অন্য একটা মেয়ের সাথে। দেখছেন না কিভাবে হেসে মেয়েটার উপর গড়িয়ে পড়ছে? চুপ করে বসো ইমন। তুমি আমি কেউই জানি না মেয়েটাকে, হতে পারে ফ্রেন্ড বা কাজিন। তুমি আমি যেমন কফি শপে এসে বসেছি, তারাও তেমন এসেছে হয়তো। ভাবি, আপনি বুঝছেন না, ওরা বাকি সবার মতো না, দেখেই বোঝা যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বোকামি করো না, বোঝা গেলেও প্রমাণ কই। ওরা কথা বলতে বলতেই ওই ছেলেটা উঠে চলে যাচ্ছে। তুমি ওদের পিছু নাও, ওরা কোথায় যায়, কি করে দেখে এসো। ওদের পেছনে পেছনে ওরাও রাস্তায় বেরিয়ে এসেছে। ইমন বলল, ভাবি আপনি বাড়িতে যান, আমি ওদের ফলো করছি। রাতে আমি আপনার বাসায় যাব, আপনি এখন যান। তুমি কিন্তু ওদের কিছু বলতে যেও না, শুধু পিছু নেবে, দরকার পড়লে ফোনের ছবি তুলে রাখবে, আগ বাড়িয়ে কিছু করতে যাবে না। আচ্ছা। বাড়িতে এসে শাশুড়ির সামনে পড়ে গেল আয়েশা। জামিলা বারান্দাতেই বসেছিলেন। আয়েশাকে দেখে ঝাঁপিয়ে উঠে বললেন, কই গেছিলা তুমি? সারাটা দিন বাড়ির বাইরে, কি অত কাম তোমার? বোরখা খুলতে খুলতে আয়েশা ঘরের দিকে এগোলো। খবরদার, এক পা আগাইবা না, আমার কথার জবাব দিয়ে যাও। এই ভর দুপুরে কই গেছিলা? কাজ ছিল মা। কাজ? কি কাম? কার লগে গেছিলা তুমি? কার অনুমতি নিয়ে বাড়ির বাইরে পা রাখছ? বলেছি তো মা, কাজ ছিল। আমি তো সবসময় বাইরে যাই না, আজ সেরকম কাজ ছিল বলেই বেরিয়েছি। ঘরে চলে গেল আয়েশা। জামিলা বকবক করতেই থাকলেন। কত বড় সাহস, আমার মুখের উপর কথা কয়। কি অত কাম তোমার? আমারে না কইয়া একলা একলা কই গেছিলা? ঘরে গিয়া বইলে হইব না, আমার জবাব চাই। আমার পোলা বাইসা নাই বইলা যা খুশি তাই করবা? আমার বাড়িতে থাইকা এসব চলবো না। আয়েশা শাশুড়ির কথা শুনেই গেল, আর কোনো কথা বাড়ালো না সে। আয়েশা জানে মা আপনা আপনি চুপ হয়ে যাবে। সে ভাবছে ওই ছেলেটার কথা, ওর সাথে মেয়েটা কে ছিল? যদি মেয়েটা গার্লফ্রেন্ড না হয় তাহলে কি বলে বিয়ে ভাঙবে? আর যদি গার্লফ্রেন্ড হয়েও থাকে তাহলে মাকে কিভাবে বোঝাতে পারবে? রাতে ইমনের আসার পথ দেখতে দেখতে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললো আয়েশা। মিম দৌড়ে এলো, ফ্রিজ থেকে বরফ বের করে পুড়ে যাওয়া জায়গায় ধরে রাখলো। বলল, ধ্যান কোথায় তোমার ভাবি? হাত পুড়ে ফেললে? ইস, কতটা পুড়েছে। তুমি না। আয়েশার কানে এসবের কথা ঢুকলো না। তার একটু পরেই ইমন এসেছে। আয়েশা ওকে দেখে মার ঘরে ছুটে গিয়েছে। জামিলা বিরক্ত স্বরে বললেন, উড়াল পারতাছ কেন বউ? মাটিতে হাঁটো, আসমানে চইল না। ইমন ভাবির দিকে তাকালো। ওর মুখ দেখেই আয়েশা বুঝে গেছে কাজ হয়ে গেছে। কথা শুরু করলো ইমন। জামিলা শুনতে শুনতে অধৈর্য হয়ে উঠলেন। এসব কি কইতাছো বাবা? আমি নিজে ওই পোলার বাড়িতে যাইয়া খোঁজ খবর লইছি। খালাম্মা, একটা ছেলে বাড়িতে বাবা মার সামনে যেমন থাকে বাইরেও যে তেমনই থাকবে এমনটা তো সবসময় হয় না। দেখা গেল সে বাবা মার কাছে ভালো সেজে থাকলেও বাইরে গিয়ে অন্য রূপ নেয়। মাথা নাড়ালেন জামিলা। তা ঠিক, কিন্তু বিয়ে তো ঠিক হয়ে গেছে বাবা। ঠিক হইছে, কিন্তু এখনো হয়নি। আপনি যদি সবটা জেনেও চুপ করে থাকেন, ওই ছেলের সাথে মিমের বিয়ে দেন, বিয়ের পর যদি ওর সুখ না হয় তখন নিজেকে ক্ষমা করতে পারবেন? সত্যিই তো, সমাজের কথা ভেবে নিজের মেয়েকে আগুনে ফেলবো নাকি? ভাবির সাথে আমারও দেখা হয়েছিল, সেখানে ওই ছেলেকে দেখে ভাবি চিনতে পারে। ওর সাথে একটা মেয়েকে দেখে আমি ওদের পিছু নেই। ওদের ফলো করে যা জানতে পারলাম, মেয়ে ওটার প্রেমিকা। সে মেয়েও জানে না ছেলেটা যে মিমকে বিয়ে করতে যাচ্ছে। বিয়ের পরও দুজনের সাথেই সে সম্পর্ক রাখতে চাইবে। জামিলাকে ভাবতে দেখে আয়েশা এবার মুখ খুলল। যে ছেলেটা একটা মেয়ের সাথে সম্পর্ক থাকতেও অন্য মেয়েকে বিয়ে করতে চাইছে, সে আমাদের মিমকে ভালো রাখতে পারবে না মা। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর জামিলা বললেন, কালই আমি ওই পোলার বাপমার লগে কথা কমু। ওই চরিত্রহীন পোলার লগে আমার মায়ের বিয়া কিছুতেই দিব না। কথাটা বলেই আবার ভাবনায় পড়ে গেলেন তিনি। আনমনে বললেন, কিন্তু সবাই যে জানে আমার মিমের বিয়ে ঠিক হয়েছে, এখন বিয়ে না হলে তো লোকে আমার মায়েরে খারাপ কইব। পোলাগো দোষ তো কেউ দেখে না। কথাটা বলবে কি বলবে না ভাবতে ভাবতে ইমন বলেই ফেলল, এটাই যদি আপনার একমাত্র চিন্তার কারণ হয়ে থাকে খালাম্মা, তাহলে আমি মিমকে বিয়ে করতে রাজি। আর এতে আমার বাবা মারও আপত্তি থাকার কথা না। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে কালই আমি আমার বাবা মাকে নিয়ে আসব। একদমে সবটুকু বলে মাথা নিচু করে রইল ইমন। জামিল ঝট করে আয়েশার মুখের দিকে তাকালো, যেন আয়েশা সম্মতি দিলে তবেই তিনি কিছু বলতে পারবেন।
আয়েশা মাকে চোখ দিয়ে ভরসা দিল। জামিলা বললেন, আগে ওই পোলার লগে তার বাপ মায়ের লগে কথা কই বাবা, তারপর না হয় তুমি তোমার বাবা মায়ের লইয়া আইসো। পরদিন ঠিকই জামিলা ওদের খবর দিয়ে আনালেন। নিজের ছেলের অপকর্মের কথা শুনে লজ্জায় শেষ হয়ে গেলেন ওনারা। জামিলার কাছে ক্ষমা চেয়ে বললেন, মানলাম আপা, আমার ছেলে অনেক বড় একটা ভুল করেছে, কিন্তু আমি কথা দিচ্ছি ও আপনার মেয়েকে অনেক সুখে রাখবে। আপনার কথাতে কিছু হইব না আপা, বিয়েটা আপনার পোলা করব, তারে কথা দিতে হইব। দিবে, ও কথা দিবে। আপনি বিয়েটা ভাঙবেন না। শুধু সব আয়োজন শেষের দিকে, সবাইকে দাওয়াত করা শেষ হয়ে গেছে। সমাজে আমরা কেউই মুখ দেখাতে পারবো না। আপনার মেয়ের নামেও কম কথা উঠবে না। তার